নমস্কার, প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শনিবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের নবনিযুক্ত অ্যাডভোকেট জেনারেল শক্তিময় চক্রবর্তী। গত 11 নভেম্বর রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন বরিষ্ঠ আইনজীবী শক্তিময় চক্রবর্তী। আইনজীবী সিদ্ধার্থ শঙ্করদের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। সিদ্ধার্থ শঙ্করদের পদত্যাগ করার কয়েক ঘন্টার মধ্যে শক্তিময় চক্রবর্তীকে অ্যাডভোকেট জেনারেল পদে নিয়োগপত্র দেয় রাজ্য সরকার। বর্তমানে আইন দপ্তরের দায়িত্বে রয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে অপরাধ নিয়ন্ত্রণ এবং অপরাধীদের উপযুক্ত শাস্তির বিধানের বিষয়টিতে বরাবরই গুরুত্ব দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী। স্বাভাবিক কারণে এক্ষেত্রে অ্যাডভোকেট জেনারেলের ভূমিকা অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করেন আইন বিশেষজ্ঞরা। রাজ্যের মোট 19টি আইটিআই এ পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য টাটা কনসালটেন্সির সঙ্গে মৌ স্বাক্ষর করবে রাজ্য সরকার। মোট 683 কোটি 87 লক্ষ টাকার মৌ স্বাক্ষর হবে কিছুদিনের মধ্যে। এছাড়া আগামী 16 ডিসেম্বর থেকে রাজ্যে চালু হতে চলেছে 220 আসনের আরও একটি এয়ারবাস। শনিবার সাংবাদিক সম্মেলনে কথা জানিয়েছেন শিল্প বাণিজ্য পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্যের মোট 19টি আইটিআই এ পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এক্ষেত্রে টাটা টেকনোলজির সঙ্গে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। শনিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে জানাতে গিয়ে আগামী কিছুদিনের মধ্যে টাটা টেকনোলজির সঙ্গে এই বিষয়ে রাজ্য সরকারের মোট 683 কোটি 87 লক্ষ টাকার একটি মৌ স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন শিল্প বাণিজ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এক্ষেত্রে টাটার বিনিয়োগ থাকবে 86% অর্থাৎ 570 কোটি 40 লক্ষ টাকা এবং রাজ্য সরকারে থাকবে বাকি 14% অর্থাৎ 112 কোটি 87 লক্ষ টাকা। ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং মও আমাদের রাজ্য সরকারের সঙ্গে টাটার সেখানে সম্পন্ন হবে এবং তাতে করে বলা হয়েছে যে টোটাল 5 বছরের মধ্যে তারা 19টা আইটিআই এর মধ্যে ইনভেস্ট করবে তাদের আপগ্রেডেশনের জন্য, উন্নতির জন্য। আমাদের টোটাল যে খরচ সেটা হবে 570 কোটি 40 লক্ষ 4,774 টাকা। তার মধ্যে টাকা প্রদান করবে 86% অ্যামাউন্ট এবং রাজ্য সরকার প্রদান করবে 14% অ্যামাউন্ট। 14% যে অ্যামাউন্ট রাজ্য সরকারের যে শেয়ার সেটা হলো 112 কোটি 87 লক্ষ 75,256 টাকা। আর টাটার যে শেয়ার 86% সেটা হলো 570 কোটি 40 লক্ষ 4,744 টাকা এবং টোটাল রাজ্য সরকার এবং টাটা মিলিয়ে খরচ হবে 683 কোটি 27 লক্ষ 80,000 টাকা। রাজ্যে বর্তমানে 16টি এয়ারবাস ওঠানামা করছে এমবিবি বিমানবন্দরে। আগামী 16 ডিসেম্বর থেকে এই ক্ষেত্রে যুক্ত হবে 220 আসনের আরও একটি এয়ারবাস। বর্তমানে বিমান ভাড়া এবং উড়ান প্রকল্প নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে একটা অংশ থেকে বলে এদিন জানিয়েছেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। খুব শীঘ্রই আমাদের 220 সিটের আরো একটা ইন্ডিগো এয়ারবাস 220 সিটের আগামী 16 তারিখ ডিসেম্বর মাসে তার যাত্রা শুরু করবে। অর্থাৎ ডিসেম্বরের 16 থেকে আরেকটা এয়ারবাস 220 সিটের এখানে অ্যাড হচ্ছে। তার বাইরে প্রতিদিন আমাদের 16টা এয়ারক্রাফট উঠানামা করছে আগরতলা থেকে। তো আইদার এটা মানে neither it comes under unserved nor underserved। যে এয়ারপোর্ট থেকে প্রতিদিন 16টা বিমান উঠানামা করে সেটা আন্ডারসার্ভড হতে পারে না বা আনসার্ভড হতে পারে না। আর কলকাতার কথা তো আমি তো ছেড়েই দিলাম, এটা তো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, প্রতিদিন কয়েকশো বিমান উঠানামা করছে, তো কি করে উড়ান হবে? তাই মানুষ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য ইতিমধ্যে টাটা টেকনোলজির সঙ্গে যৌথভাবে কাজ করছে আসাম, গোয়া, তামিলনাড়ু, বিহার, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলো। আগামী 5 বছর রাজ্যের আইটিআই গুলিতে পাঠরত ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে টাটা টেকনোলজি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।
জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিক, সংবাদকর্মী সহ গণমাধ্যমের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রেস এবং মিডিয়া আমাদের প্রাণবন্ত গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে চতুর্থ স্তম্ভ হিসেবে স্থান অর্জন করেছে বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জাতীয় সংবাদ মাধ্যম দিবস উপলক্ষে আমি সকল সাংবাদিক এবং মিডিয়া পেশাদারদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের জাতির কাছে সত্য উন্মোচন এবং তা পৌঁছে দেওয়ার জন্য অক্লান্তভাবে নিজেদের উৎসর্গ করেছেন বলে নিজের সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, প্রতি বছর 16 নভেম্বর দিনটি জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে পালন করা হয়। 1966 সালে এই দিনেই যাত্রা শুরু করেছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার। এরপর থেকেই এক একটি ভিন্ন ভাবনা নিয়ে প্রতি বছর পালিত হয় জাতীয় সংবাদ মাধ্যম দিবস। শনিবার সারা দেশের পাশাপাশি রাজ্যেও পালিত হলো জাতীয় সংবাদ মাধ্যম দিবস। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এদিনের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। প্রকৃতির পরিচয় শীর্ষক থিমের উপর ভিত্তি করে আয়োজিত হচ্ছে এবারে জাতীয় সংবাদ মাধ্যম দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, উচ্চ আদালতের বিচারপতি অরিন্দম লোধ সহ অন্যান্যরা। রাজ্যের 4 বিশিষ্ট সাংবাদিক সুপ্রিয় দত্ত, মোহিত পাল, চিত্রা দে এবং বিমল ধরকে সম্মাননা স্বরূপ তাদের হাতে মানপত্র তুলে দেওয়া হয় এদিনের অনুষ্ঠানে। আজ আমরা ইলেকট্রনিক মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়াতে হোক, আমাদের যদি নেচার না বদলাই, আমরা যদি কাজের ধরন না বদলাই, আমার পাশাপাশি আমার সঙ্গে যারা রয়েছে, আমার সঙ্গে যারা এই ইউনিটে যারা কাজ করে, সবার জন্য কিন্তু আমাদের একটা অশনি সংকেত। বস্তুনিষ্ঠতা বজায় রেখে বাস্তবকে উপস্থাপনের মধ্য দিয়ে সমাজ এবং দেশ গঠনে হলো সাংবাদিকতার উদ্দেশ্য। কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিবর্তন হয়েছে সাংবাদিকতার, বিবর্তন হয়েছে চিন্তাধারা, মনন মানসিকতায়, পরিবর্তন হয়েছে সংবাদ পরিবেশন এবং উপস্থাপনায়, বিবর্তন হয়েছে সংবাদ পৌঁছে দেবার মাধ্যমেরও। তবে সাংবাদিকতার বিবর্তনে বেড়েছে কি খবরের গুরুত্ব? জাতীয় সংবাদ মাধ্যম দিবসে এই বিষয়গুলি তুলে ধরা হচ্ছে নিউজ নাওয়ের এই বিশেষ প্রতিবেদনে। ভারতের স্বাধীন ও দায়িত্ববান সংবাদ মাধ্যমকে স্বীকৃতি জানানোর জন্য প্রতি বছর 16 নভেম্বর দিনটি বিশেষভাবে পালিত হয় জাতীয় সংবাদ মাধ্যম দিবস হিসেবে। ভারতে প্রথম জাতীয় সংবাদ মাধ্যম দিবস পালিত হয় 1956 সালে। পরবর্তী সময়ে 1966 সালে এই দিন এই পথ চলা শুরু হয়েছিল প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার। বর্তমানে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার শীর্ষে রয়েছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং 28 জন সদস্য, যার মধ্যে 20 জন মিডিয়ার। বছর 20 আগেও সাংবাদিকতা একটি আলাদা পেশা ছিল, যখন স্নাতক বা স্নাতকোত্তর স্তরে সাংবাদিকতা পড়ার সুযোগ অনেকটাই অল্প ছিল। বর্তমানে বদলেছে পরিস্থিতি, সাংবাদিকতা আজ একটি পেশা। সাদা কালো কাগজের জমানা পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ার পাড়ায় জলজল করছে আধুনিক সাংবাদিকরা। কিন্তু গুরুত্ব বেড়েছে কি? দিনের শেষে যারা সারা দিন সেলিব্রিটি বা রাজনৈতিক গ্ল্যামারের এক ঝলক ছবির জন্য ক্যামেরা হাতে অপেক্ষা করেন, আর কোনো দুরূহ বা প্রান্তর বা প্রত্যন্তে দুর্নীতির বিরুদ্ধে নিভৃতে লড়াই করতে চাওয়া কলমদারি সাংবাদিকের ভূমিকা কি এক? নিঃসন্দেহে তা কিন্তু এক নয়। বাস্তবে জমিতে আজ ভীষণ আকাল বিষয় বা কন্টেন্টের কঠিন এবং রূঢ়, অথচ সমাজ পরিবর্তনের বিষয়গুলি যেন ঠাঁই নিতে পারছে না সংবাদপত্রের প্রথম পাতায়, টেলিভিশনের হেডলাইন্স অথবা ওয়েব পোর্টালের ব্লগগুলিতে। সর্বত্রই যেন কাজ করছে তুষ্টিকরণের মানসিকতা, আর তারই ফলস্বরূপ আজকের এই তথাকথিত স্বাভাবিক অথচ মানতে না পারা সাংবাদিকতার বিবর্তন। বর্তমানে কম বেশি সব সম্পাদকরা একই অভিযোগ করেন যে চাইলেও অনেক কিছু কাগজে লেখা যাচ্ছে না বা টিভিতে দেখানো যাচ্ছে না। সরকারের ভীষণ জ্বরে পড়ার ভয় যেমন রয়েছে, তেমন রয়েছে আর্থিক আনুকূল্য থেকে বঞ্চিত হওয়ার ভ্রুকুটিও। সংবাদপত্র বা টিভি বা নিরপেক্ষ পোর্টালকে যদি দিনের শেষে সরকারি টাকার মুখাপেক্ষী হতে হয়, তখন নিরপেক্ষতা আদৌ থাকছে তো? তা নিয়ে হচ্ছে প্রশ্ন। তবে ভারতের সাংবাদিক মণ্ডলী সবটাই যে এক পেশে এমন নয়। তরুণ তুর্কিরা আজ এমন বিষয় নিয়ে এগোচ্ছে যা নিয়ে প্রতিবাদ করার সাহস দেখায়নি আগের কোনো প্রজন্ম। এছাড়া রয়েছে ইন্টারনেটের আশীর্বাদ, তাই সত্যি কখনো চাপা থাকছে না। অনেকেই ব্লগে লিখছেন, নিজের ইউটিউব চ্যানেল চালিয়ে বা বানিয়ে এগোচ্ছেন। তাই সাংবাদিক এবং সাংবাদিকতার লড়াই জারি আছে সর্বোচ্চ স্তরে। বিশ্বায়নের জগতে আজ সবচেয়ে কঠিন প্রশ্ন হলো মিডিয়া হাউসকে বাঁচিয়ে রাখার নিদান। শুধু ভারত কেন, সর্বত্র এই ফর্মুলা খোঁজার লড়াই চলছে। এর সাথে রয়েছে পেইড নিউজের লজ্জা, যা বরাবরই কলঙ্কিত করছে সংবাদ জগৎকে। এছাড়া অতিরিক্ত তথ্যের দাপাদাপি বা তথ্য বিস্ফোরণ নেহাত অমূলক চিন্তা নয়, ব্যক্তি আক্রমণ থেকে দেশ বিরোধী উস্কানি, এই বিষয়গুলি যেন হয়ে উঠছে আজকের সাংবাদিকতার অঙ্গ। অর্থাৎ ভাবতে হবে এই বিষয়গুলি নিয়েও।
এছাড়া বৈচিত্র্যের অভাবও ভীষণভাবে প্রকট। খবরের সিংহভাগ জুড়ে শহরের মানুষের ভাবনা, গ্রামের বা প্রান্তের জেলার মানুষের কথা বা আশা আকাঙ্ক্ষার কথা অনেক সময়ই বলার কেউ থাকছেন না। আর সাংবাদিকের উপর আক্রমণের নজির তো যেন নিজেই এক একটি ব্রেকিং নিউজ। শুধু শারীরিক নিগ্রহ কেন, ডিজিটাল দুনিয়ায় সাংগঠনিক ট্রল করা আজ পৌঁছে গেছে ট্রেন্ডিং এর পর্যায়ে। তবে পরিশেষে জাতীয় প্রেস দিবসের সাংবাদিকতায় ভারতের অবস্থান কিন্তু প্রশ্ন তুলছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর। আন্তর্জাতিক রিপোর্টার্স উইদাউট বর্ডার্স প্রকাশিত প্রেস ফ্রিডম ইন্ডেক্সের 2024 সংস্করণে বিশ্বের 180টি দেশের মধ্যে ভারতের অবস্থান রয়েছে 159তম স্থানে। এই বিষয়টি নিয়েও কিন্তু ভাবতে হবে আজকের সাংবাদিকদের। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। খবরের কারণে সাংবাদিকরা আজ আক্রমণের সফট টার্গেটে। তবে সাংবাদিকদের উপর আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না, এই সরকার করবে না। এই সরকার শনিবার শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্ট ভাষায় এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তার মুখ্যমন্ত্রীত্বের সময়কালে সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনা ঘটলেও সঙ্গে সঙ্গে এ বিষয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমি তো অন্ততপক্ষে জবের থেকে আমি মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছি, যখনই কোনো জায়গায় সাংবাদিকদের উপর আক্রমণ হয়েছে কোনো জায়গায় কিন্তু আমি ছাড় দেইনি। আমি সেই জায়গার মধ্যে ইমিডিয়েটলি আমি অ্যাকশন নিয়েছি, সেটা কোনো অবস্থায় আমরা বরদাস্ত করব না। গত কয়েক মাস ধরে সবজি এবং কাঁচামাল চলে গেছে সাধারণ মানুষের নাগালের বাইরে। শেষ 14 মাসের মধ্যে বর্তমানে মূল্যবৃদ্ধির হার সবচেয়ে বলে পরিসংখ্যানে প্রকাশ করেছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর বা এনএসওর রিপোর্টের ভিত্তিতে খাদ্য সামগ্রীকে তালিকার বাইরে রেখে মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করার জন্য কেন্দ্রীয় সরকারকে পরামর্শ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। শাক, সবজি, কাঁচামাল এবং খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোচ্চার হয়েছেন সাধারণ মানুষ। এবার সরকারি পরিসংখ্যানে স্বীকার করে নেওয়া হলো মারাত্মক মূল্যবৃদ্ধির বাস্তবতাকে। গত এক বছরে শুধু তরি তরকারির দামই বেড়েছে 42.18%। সব রকম খাদ্য সামগ্রী মিলিয়ে এই দাম বৃদ্ধির হার 10.87%। এই মূল্যবৃদ্ধির ধাক্কায় চলতি বছরের অক্টোবরে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার লাফিয়ে পৌঁছে গেছে 6.21%। গত বছরের একই সময়ে যা ছিল 4.87%। শেষ 14 মাসের মধ্যে এই হার সর্বোচ্চ বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের জাতীয় পরিসংখ্যান দপ্তর বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস। এমনকি অক্টোবরের আগের মাস সেপ্টেম্বরেও ভোগ্যপণ্য মূল্য সূচক ভিত্তিক এই মুদ্রাস্ফীতির হার ছিল 5.49%। খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হার শুধু বাড়েনি, তা ছাড়িয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংক ঘোষিত স্বচ্ছ সীমাকেও। দেশের কেন্দ্রীয় ব্যাংক এ স্বচ্ছ সীমা ধার্য করেছে 4%। এর অর্থ সরকার ও রিজার্ভ ব্যাংকের অবস্থান হলো খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হার 4%-এর মধ্যে থাকলে দেশের আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে আছে বলে ধরা হবে। স্পষ্টতই এনএসওর সর্বশেষ তথ্যে প্রমাণিত যে খাদ্য পণ্য মূল্য কার্যত বেলাগাম। পরিস্থিতিতে হ্রাস টানতে ডিসেম্বরে মুদ্রানীতি পর্যালোচনার পরবর্তী দ্বিমাসিক বৈঠকে রিজার্ভ ব্যাংক বাজারে টাকার যোগান কমানোর জন্য রেপো রেট বাড়াতে পারে বলে ধারণা করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। বাণিজ্যিক ব্যাংকগুলি তাদের আর্থিক ব্যবসা চালানোর জন্য রিজার্ভ ব্যাংকের কাছ থেকে যে স্বল্পমেয়াদী ঋণ নেয় তার সুদের হারকে বলে রেপো রেট। এই রেপো রেট বাড়লে ব্যাংকগুলিও তাদের বিভিন্ন ঋণ প্রকল্পে বাড়াবে সুদের হার। তার জেরে আগের থেকে বেশি পরিমাণে নগদ টাকা ব্যাংকের তহবিলে ঢুকবে এবং পরিণতিতে বাজারে নগদ টাকার যোগান কমবে। অর্থনীতির নিয়মে তাতে টাকার দাম বাড়বে ও জিনিসের দাম কমবে বলে মনে করা হয়। যেহেতু তরি তরকারি সহ খাদ্য সামগ্রীর দাম সর্বাধিক বেড়ে যাওয়ার কারণে খুচরো পণ্য মুদ্রাস্ফীতির হারের এই বৃদ্ধি। তাই এনএসওর রিপোর্টের ভিত্তিতে খাদ্য সামগ্রীকে তালিকার বাইরে রেখে মুদ্রাস্ফীতির হার নির্ধারণ করার জন্য কেন্দ্রের মোদী সরকারকে পরামর্শ দিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তরি তরকারির সঙ্গে মূলত ভোজ্য তেল ও ফলের দাম ব্যাপক বেড়েছে বলে খাদ্য সামগ্রীর ক্ষেত্রে মুদ্রাস্ফীতির হার এত চড়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর। গত অক্টোবরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার পৌঁছেছে 10.87%, যা গত বছরে একই সময়ে ছিল 6.61% এবং এই বছর সেপ্টেম্বরে ছিল 9.24%। আবার শহরে খাদ্য সামগ্রীতে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 11.09% এবং গ্রামে তা 10.69% বলে জানিয়েছে জাতীয় পরিসংখ্যান দপ্তর।
সর্বশেষ অক্টোবরে ভোগ্যপণ্য মূল্য সূচক ভিত্তিক খুচরো মুদ্রাস্ফীতির হার যেমন বেড়ে 6.21% হয়েছে, তেমনি শহরাঞ্চলে এই হার দাঁড়িয়েছে 6.68% এবং গ্রামাঞ্চলে তা 5.62%। সারা দেশে শহরাঞ্চলের 1114টি এবং গ্রামাঞ্চলের 1181টি বাজার থেকে সংগৃহীত তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে মুদ্রাস্ফীতির এই হার গণনা করেছে জাতীয় পরিসংখ্যান দপ্তর। তরিতরকারি সহ খাদ্য সামগ্রী সহ যেসব পণ্য খুচরো পরিমাণে বিক্রি হয় সেগুলো প্রায় সবই নিত্য প্রয়োজনীয় জিনিসের তালিকায় পড়ে। সেই খুচরো পণ্যে মুদ্রাস্ফীতির হারের ঊর্ধ্বগতি মানেই নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি ও দৈনন্দিন জীবনে আর্থিক সমস্যার তীব্রতা বৃদ্ধি। এতে সবথেকে বেশি সংকটে পড়েন গরিব ও নিম্নবিত্ত অংশের মানুষ। জাতীয় পরিসংখ্যান দপ্তরের দেওয়া তথ্যে স্পষ্ট, গ্রামাঞ্চলের তুলনায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি বেড়েছে শহরাঞ্চলে। এর অর্থ নিদারুণ এই মূল্যবৃদ্ধির আবহে গ্রামের তুলনায় শহরের গরিব ও নিম্নবিত্ত মানুষ দিন কাটাচ্ছেন আরো বেশি বেহাল দশায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গন্ডাছড়া ধর্মনগরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং সহায়তার দাবিতে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার কাছে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির প্রতিনিধি দল। ঘটনায় মৃতের পরিবারের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবন জীবিকার ব্যবস্থা করার দাবি জানিয়েছে সিপিআইএম। জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে শাসক দল বিজেপি, সেটা আড়াল করতে রাজ্যের বিভিন্ন জায়গা জনগণের মধ্যে বিভাজন তৈরি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে এদিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন প্রতিনিধি দলের সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে বলেও এদিন উল্লেখ করেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। শেষে আমরা বলেছি যে আমরা এখন এসেছি যাতে আর কোনো ঘটনা না হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যাতে যথাযথভাবে সাহায্য করা হয়। আমরা জানি যে লক্ষ লক্ষ টাকার সম্পদ লুট হয়েছে, ধ্বংস হয়েছে, সরকার পুরো দিতে পারবে না। সাবরুম জাতীয় সড়কের পাশে অস্থায়ী দোকান ঘর ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা। মহকুমা শাসক থেকে কোনো রকম লিখিত নোটিশ ছাড়াই এই অভিযান চালানো হয় বলে অভিযোগ এলাকার ব্যবসায়ীদের। গতকাল গভীর রাতে সাবরুম মহকুমা প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান চালানো হয় বলে জানা যায়। সাবরুম বাজারের সৌন্দর্য রক্ষা ও জাতীয় সড়ককে যানজট মুক্ত রাখতে মহকুমা শাসকের পক্ষ থেকে হয় বিশেষ উচ্ছেদ অভিযান। প্রায় 7 দিন আগে মাইকে চৌকে মহকুমা শাসকের পক্ষ থেকে ব্যবসায়ীদের উদ্দেশ্যে রাস্তার পাশের অস্থায়ী দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছিল। অস্থায়ী দোকান ঘর ভেঙে দেওয়ায় ক্ষুব্ধ এলাকার ব্যবসায়ীরা। মহকুমা শাসক থেকে কোনো ধরনের লিখিত নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীদের। নাম বিপ্লব মালাগা। আপনি কি করেন? আমার 83 নম্বর স্টলটা আমার নগর পঞ্চায়েতে। এটা কোন জায়গা? এটা সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর ওয়ার্ড। কি তো হয়েছে এখন? হ্যাঁ, এখন হচ্ছে এবং ডিসিএম এবং এসডিএম স্যার এবং যারা অথরিটি আছে তারা আমাদেরকে নোটিশ না দিয়ে ওরা আমাদের ঘরগুলি ভেঙে নিয়ে যাচ্ছে। কি অস্থায়ী দোকান উচ্ছেদের ফলে চিন্তায় এলাকার সরকারি ঋণগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের একাংশ। সাবরুম নগর পঞ্চায়েত থেকে ঋণ নিয়ে ক্ষুদ্র ব্যবসার বিনিয়োগ করেছিলেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী দীপক দাস, কিন্তু তার অস্থায়ী দোকান সরিয়ে নেওয়ায় সরকারি ঋণ শোধ করতে প্রশাসনের কাছে ব্যবসার বিকল্প ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি। নগর পঞ্চায়েত লোন দিয়েছে আমাদের ব্যবসা করার জন্য। এখন আমরা কিভাবে লোনগুলো দেব? কি লোন নিয়েছেন আপনি? ওদের নগর পঞ্চায়েত ভ্যানগার্ডের লোন দিয়েছে। হকারি লোন? হকারের লোন। তো আপনারা কি করেন এখন? এখন দেখি না কি করছে, আমাদের তো টাকাই দেয়নি, এর আগে ভেঙে নিয়ে যাচ্ছে সব। সাবরুম জাতীয় সড়কের পাশে অস্থায়ী ব্যবসায়ীদের দোকান ভাঙার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকেই, তাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পক্ষ থেকে প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নিরিচারা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days.
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। বিদ্যুৎ দপ্তরের অপদার্থতা ও চরম গাফিলতির শিকার হয়ে মৃত্যু হয় এক ব্যক্তি। 63,000 ভোল্টের বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে এসে মৃত্যু হয়েছে 55 বছরের বাবুল নমর। ঘটনা সোনামুড়া থানাধীন ফকিরদোলা পাড়া এলাকায়। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকা জুড়ে শোকের ছায়া। আজকে একজন যে এখানে নমপড়া আমাদের ফকিরতলার অন্তর্গত বাবুল নমর নাম, অত্যন্ত গরিব মানুষ এবং বেতকাম মানে করে খায়। এবং আজকে সকালে এই বাঁশমুড়ায় বাঁশ কাটার জন্য আসছিল। এখানে একটা এই 63,000 ভোল্টেজের যে টাওয়ার লাইন আছে, এই টাওয়ার লাইনের পাশে একটা বাঁশ ঝাড় আছে। ওখানে বাঁশ ঝাড়ের উপরে উনি উঠেছিল, যে বাঁশটা লম্বা আছে সেখান থেকে মানে গোড়া দিয়ে কাটলে যেহেতু নিচে টানতে পারবে না, সেজন্য অর্ধেক অর্ধেক করে কাটার জন্য চেষ্টা করেছিল, আমরা যতটুকু দেখেছিলাম আর কি। তো তখন মেডেল রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের ওপর চাপ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকারের। এই ক্ষেত্রে জেলা হাসপাতালগুলোর স্বাস্থ্য পরিষেবা পরিকাঠামো উন্নতির মাধ্যমে তা করা সম্ভব। শনিবার গোমতী জেলা হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা পর্যালোচনা শেষে এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। এদিন স্বাস্থ্য সচিব কিরণ গিত্তকে সাথে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী। জেলা হাসপাতাল হিসেবে স্বাস্থ্য পরিষেবা বিভিন্ন পরিকাঠামো উন্নয়নে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। যতটা প্রেশার কমানো যায় জিবিতে, এখান থেকে রেফার কেস যাতে যত কমানো যায় সেটাও আমাদের একটা বড় ইস্যু আছে। কারণ স্টেটের জিবিতে একটা ভীষণ প্রেশার হয়, সারা স্টেটের থেকে আছে, এবং সেখানে কিছুটা প্রেশার করে গুমতিতে সব ব্যবস্থা করতে পারলে সব আদার ডিস্ট্রিক্ট হসপিটালগুলো চেয়ে তাহলে আমাদের। চোখ রাখছি খেলার খবরে। জাতীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফি দ্বিতীয় ম্যাচে রবিবার সিকিমের মুখোমুখি হবে স্বাগতিক ত্রিপুরা। রবিবার বিকেল 4টায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এদিকে রাজীব সাধন জমাতিয়ার অনবদ্য স্কিল এবং রাজ্য দলের অন্যান্য খেলোয়াড়দের উল্লেখযোগ্য পারফরমেন্সের কারণে সন্তোষ ট্রফিতে মিজোরামের বিরুদ্ধে 4-1 ব্যবধানে জয় দিয়ে নিজেদের যাত্রা শুরু করে ত্রিপুরা। স্বাভাবিক কারণেই সিকিম ম্যাচের আগে অনেকটা আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাঠে নামবে ত্রিপুরা। অপরদিকে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মণিপুর তাদের শক্তি প্রদর্শন করে। বাইচুং ভুটিয়ার রাজ্য সিকিমকে হাফ ডজন গোলে পরাজিত করে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে নিজেদের সর্বশ্রেষ্ঠ পারফরমেন্স দেবে রোহিত ছেত্রীর দল, তার বলার অপেক্ষা রাখে না। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।